আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নুসরাত জাহান হাসি আপনাদের সাথে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি ওয়াচিং মুভি। এহানো নামের এক মেয়েকে বেসমেন্ট পার্কিংয়ে কিডন্যাপ করা হয়। সে চেষ্টা করে সেখান থেকে পালাতে এবং যারা তার উপরে নজর রাখছে তাদের থেকে বাঁচতে। বলছিলাম 2019 সালে মুক্তিপ্রাপ্ত হরর থ্রিলার সার্ভাইভার মুভি ওয়াচিং মানে দেখা বা পর্যবেক্ষণ করা, যে যেটাই বলুন। মুভিতে অনেক বেশি সাসপেন্স আর থ্রিলারে ভরা এবং কিছুটা হররও। মুভিটিতে থ্রিলার থাকলেও এন্ডিংয়ে একটা সুন্দর সাসপেন্স ছিল। মুভি শুরুতেই একটা বিল্ডিংয়ে পার্কিং লট দেখানো হয়। এনো নামের এক মেয়ে গাড়িতে উঠছিল। এনো হচ্ছে আমাদের এই মুভির মেইন ক্যারেক্টার। সে গাড়িতে উঠছিল এবং এই সমস্ত কিছু একটা ক্যামেরায় রেকর্ড করা হচ্ছিল, কিন্তু কে রেকর্ড করছে সেটা আমাদেরকে দেখানো হচ্ছিল না। আমাদের মেইন ক্যারেক্টার এনো হচ্ছে সিঙ্গেল মাদার এবং তিনি একটা কোম্পানিতে জব করে। দিনটি ছিল অফিস ডে। ইউনো এবং তার কলিগ মিনহু গাড়ি থেকে নামছিল এবং সে মিনহু চলে যায়, আবার এনো অনেকগুলো ফাইল গাড়ি থেকে নামাচ্ছিল। ফাইলগুলো অনেক বেশি ছিল সংখ্যায় এবং সে নিয়ে যাচ্ছিল, তখনই তার হাত থেকে ফাইলগুলো পড়ে যায়। যখন ফাইলগুলো তুলছিল তখনই পার্কিং লটের যে সিকিউরিটি জনহো এসে তাকে হেল্প করে। জনহো এই মুভির একটা মেইন ক্যারেক্টার এবং খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, সেটা একটু পরেই জানতে পারবে। জনহো ফাইলগুলো নিয়ে এনোকে বলছিল যে সে তার এলিভেটর পর্যন্ত পৌঁছে দিবে। এনো নোনা, আমি বড় যারা বয়সে তাদেরকে নোনা বলেই ডাকি, এবং তাদের মাঝে অনেক কনভারসেশন হয়। এবং পরবর্তীতে আমাদেরকে এনোর যে অফিস এটা দেখানো হয় এবং তার বস এনোকে বলছিল যে 1 সপ্তাহের ভিতরে এই কাজটা কমপ্লিট করবে। এবং তার বস জিজ্ঞেস করে যে তুমি ক্রিসমাস ডে কার সাথে পালন করবে, আর তোমার তো কেউ নেই, তুমি তো সিঙ্গেল মাদার। এবং পরবর্তীতে আমাদের দেখানো হয় রাতে সবাই কাজ করে চলে গিয়েছে, কিন্তু ইয়েংও আমাদের বসে আছে, সে তার কাজ কমপ্লিট করতে হবে তাই, এবং এই কাজটি 1 সপ্তাহের মধ্যেই শেষ করতে হবে, তাই অনেক কাজ। তখনই তার বস আসে এবং জিজ্ঞেস করে তুমি এখনো বাসায় যাওনি কেন। তার বস তাকে বলে যে তুমি কিছুক্ষণের জন্য ব্রেক নাও এবং কফি খেয়ে আসো, চলো। ইয়েংহো কফি নেওয়ার জন্য একটা রুমে আসে এবং তখনই তার বস আসে এবং তার সাথে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতে থাকে। এবং তখনই এনহো সেখান থেকে পালিয়ে বাইরে চলে আসে এবং তখনই তার সাথে দেখা হয় এই একটা সিকিউরিটি ওলম্যানকে। তখন ওই সিকিউরিটি বলতে থাকে যে অনেক দেরি করে ফেলেছো তুমি। এবং সে যখন গাড়ি নিয়ে এখান থেকে বের হচ্ছিল তখনই ওই সিকিউরিটি জনহো তাকে ডাকতে থাকে এবং জিজ্ঞেস জনহো ইয়েংহোকে বলে যে না, তুমি অনেক হার্ড ওয়ার্কিং মেয়ে, তোমার মতো হার্ড ওয়ার্কিং মেয়ে এই বিল্ডিংয়ে আর নেই। তখনই ইনহো জনহোর কাছে অফিসের সিসিটিভি ফুটেজ চায় এবং জনহো বলে যে যদি বেশি ইম্পর্টেন্ট হয় তাহলে আমি দিয়ে দিব। পরবর্তীতে আমাদেরকে দেখানো হয় ইয়েংহো অফিসে যাচ্ছে এবং সে গাড়িতে। পরবর্তীতে একটা কল আসে বাচ্চা মেয়ের এবং ওই বাচ্চাটা হচ্ছে ইয়েনহোর, এবং ওই মেয়েটি তার কাছে একটা রেবিট চায়। সে বলে যে আমি রেবিট তো দিতে পারবো না, কিন্তু তোমাকে রেবিট কেক এনে দেব যতক্ষণ না আমি বাড়িতে আসবো। আন্টির সাথে খেলাধুলা করো এবং কোনো দুষ্টামি করবে না। এরপর আমরা দেখি ইয়েনহো একটি কেকের দোকানে এসেছে রেবিট কেকের খোঁজে এবং সে অনেকগুলো রেস্টুরেন্ট দেখে। পরবর্তীতে এক রেস্টুরেন্টে পায়, কিন্তু এটা অলরেডি বুকিং ছিল এবং সে নতুন একটি কেকের রিজার্ভেশন দিয়ে সেখান থেকে চলে যায়। লিফটে তার বসের সাথে দেখা হয় এবং তার বস জিজ্ঞেস করে কাজ কতটুকু এগিয়েছে। তখন ইয়েনহো বলে যে আপনি আমার কাছে সরি বলবেন না। তার বস কমান আছে উল্টো বলতে থাকে যে তাড়াতাড়ি কাজটা শেষ করে দিতে এবং বলে যে এবারের ক্রিসমাস ডে তোমার জন্য অনেক স্পেশাল হতে যাচ্ছে, এবং এই বলে সে সেখান থেকে চলে যায়। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই ইয়েংহোর যে কোয়ার্কার সে কাজের বাহিরে একটু রেস্ট নিতে আসে এবং তখনই তার বস এবং জনহোকে কথা বলতে দেখে এবং মিনহো দেখে সেখান থেকে তারা চলে যায়।
রাতে আমরা দেখতে পাই মিনহো এবং ইয়ংহো কাজ করছিল। তখন ইয়ংহো মিনহোকে বলে যে সে সব কিছু করে নিবে, সে চলে যেতে। তখনই মিনহো খুশি হয়ে সে সেখান থেকে চলে যায় এবং ইয়ংহো একাই কাজ করতে থাকে। দেখে দেখতে পাই পার্কিং বেসমেন্টে একজন জনহো ক্যামেরা লাগাচ্ছে এবং ক্যামেরাগুলো পরিষ্কার করছে আর সব লক লাগিয়ে দিচ্ছে। ইয়ংহো কাজ শেষ করে যখনই বেসমেন্টে আসে তখনই সব লাইট অফ হয়ে যায় এবং সে যখন গাড়ির কাছে যায় তখন সে ফিল করতে পারে যে গাড়ির নিচে অনেক পানি এবং সে যখন গাড়িটা আনলক করতে যায় ধরে তখনই সে সেখানে সড়কে পড়ে যায় এবং যখনই তার জ্ঞান ফিরে আসে তখন সে জনহোর অফিসে দেখতে পায় এবং সে একটি নতুন লাল ড্রেস পরা ছিল। তাকে লাল ড্রেস দেখে সে নিজেই অবাক হয়ে এবং জনহোকে বলে যে তুমি কি আমার কাপড় চেঞ্জ করেছো? তখন জনহো বলে যে না, এই যে আমি গ্লাভস লাগানো, আমি তোমাকে স্পর্শ করি না এবং আমি তোমার জামা চেঞ্জও করি না। জনহো তাকে গাড়ির চাবিটা দেয় এবং সে চাবিটা নিয়ে বাহিরে আসে, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছিল না। তখন জনহো এসে বলে যে আমি তোমাকে আগে বলেছিলাম গাড়ি স্টার্ট হবে না, কিন্তু তুমি তো শোনোনি। জনহো ইয়ংহোকে বলে যে আমি টোট্রাকে কল দিয়েছি, সে চলে আসবে, তোমার গাড়ি ঠিক করবে, ততক্ষণে আমার অফিসে চলো, আমরা ডিনার করি। তখন জনহো এক জোড়া লাল টকটকে জুতো ইয়ংহোকে পরতে দেয় এবং ইয়ংহোকে বলে তোমার পা ভিজা, তুমি এই জুতোগুলো পরে না। জনহো ক্যারেক্টারটা অনেকটা সাইকোপ্যাথ, মানে সাইকোট্যাপ। এই মুভিতে তার উদ্দেশ্য এখনো বোঝা যাচ্ছে না। তারা যখন হাঁটছিল তখন জনহো ইয়ংহোকে বলে এই লাল ড্রেস তোমাকে অনেক সুন্দর লাগছে, এই জন্য তোমার ঠান্ডা লাগছে জেনেও তোমাকে আমার কোট পরতে দিচ্ছি না, যাতে করে তোমার সৌন্দর্য ঢাকা না পড়ে। তারপর জনহো এবং ইয়ংহো অফিসে যায় এবং ডিনার করার জন্য বসে। ড্রিঙ্কস অফার করে কিন্তু ইয়ংহো ড্রিঙ্কস করে না। জনহো সুইট হিসাবে তার জন্য একটা র্যাবিটের কেক আনে এবং ইয়ংহো তো সারপ্রাইজড হয়ে গিয়েছে এবং ভয় পেতে শুরু করলো, কারণ এমনই একটি কেক তার মেয়ের জন্য সে অর্ডার করেছে এবং তার মেয়ের র্যাবিট খুব পছন্দ। কিছুক্ষণ পরে ইয়ংহো তাকে জিজ্ঞেস করে ড্রেস এবং জুতোগুলো কার? তখন সে উত্তর জনহো বলে এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডের। সে আমার গার্লফ্রেন্ড না, কিন্তু খুব শীঘ্রই সে আমার গার্লফ্রেন্ড হতে যাচ্ছে। ইয়ংহো তখন জনহোকে বলে যে যদি এই ড্রেসটা তার বডিতে ফিট না হয়, তখন জনহো বলে যে তাহলে সে আমার গার্লফ্রেন্ডই না। পরবর্তীতে যখন ইয়ংহো সেখান থেকে বাইর হচ্ছিল তখন জনহো বলে যে ক্রিসমাস ডে হিসাবে তার সাথে একটা সেলফি নিবে। প্রথমেই সে মানা করে, কিন্তু পরবর্তীতে সে রাজি হয় এবং সেলফি তোলার জন্য বলে। জনহো ইয়ংহোর কাছে আসে এবং ছবি তোলার জন্য তার ঘাড়ে খুবই আশ্চর্যভাবে সে হাতটা রাখে। ইয়ংহো খুবই আনইজি ফিল করে এবং সে তার হাতটা খুবই বাজেভাবে সরিয়ে দেয় এবং ইয়ংহো সেখান থেকে বাইর হয়ে আসে এবং দরজা খুলতে যাবে তখনই দেখে যে সব দরজা বন্ধ, কারণ সবগুলো দরজায় জন আগে থেকেই বন্ধ করে রেখেছে। ইয়ংহো তখন জনহোর অফিসে যায় এবং সেখানে তখন জনহো ছিল না। হঠাৎ করে ডাস্টবিনের দিকে নজর যায় এবং সেখানে সে দেখতে পায় তার ব্যবহার করা যতগুলো জিনিস আছে সে সেখানে এগুলো রেখেছে যত্ন করে। তখন সে পুলিশে কল করতে যাচ্ছিল, কিন্তু তার কল ওয়াইফাইয়ের জন্য কল যাচ্ছিল না এবং সেখানে সে দেখতে পায় অনেকগুলো অফিসের চাবি ছিল এবং সে বাইরে গেটে চাবি খুঁজতে থাকে। তখন ইয়ংহো দেখতে পায় যে তার বাড়ি এবং সে যেখানে যেখানে চলাফেরা করে সব জায়গায় ক্যামেরা লাগানো এবং জনহো সেগুলো পর্যবেক্ষণ করেছে। ঘরের ভিতরে তার বাচ্চা মেয়েটা কি করছিল এই সব কিছুই জনহো অবজার্ভ করছিল। তখনই জনহো সেখানে চলে আসে। জনহো তখন বলে যে সব কিছু তো তুমি জেনেই গিয়েছো, আমি তোমাকে পছন্দ করি এবং এই জন্যই তোমার ব্যবহৃত জিনিস সব কিছু আমার কাছে রেখেছি। ইয়ংহো তখন বলে আমাকে যেতে দাও, আমার মেয়ে বাড়িতে অপেক্ষা করছে। জনহো তখন বলল আমি তোমাকে গার্লফ্রেন্ড বানাবো, কিন্তু ইয়ংহো তার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ হলো। পরবর্তীতে ইয়ংহোর হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয় এবং সে তাকে যেতে দেয় না। ইয়ংহো তাকে অনেকবার বলে সে তার মেয়ের কাছে যাবে, কারণ তার জন্য তার মেয়ে অপেক্ষা করে। জনহো তখন তাকে বলে যে তুমি যদি তোমার মেয়ের জন্য এতই চিন্তিত হয়ে থাকো তাহলে আমি তাকে নিয়ে আসব। আমিও তার সাথে মিট করতে যাই
এবং পরবর্তীতে দেখানো হয় ইয়াংহোকে নিয়ে গাড়ি করে কোথাও যাচ্ছিল। তখন ইয়াংহো অনেক রিকোয়েস্ট করে বাড়িতে যাওয়ার জন্য। তখন জুনহো বলে যে আমি মোরাল ড্রামা পছন্দ করি। মোরাল ড্রামায় ছেলেটা তার পছন্দের মেয়ের জন্য সবকিছুই করতে পারে। ইয়াংহো তাকে জিজ্ঞেস করে যে আমরা কোথায় যাচ্ছি। জুনহো তখন বলে যে আমি সেই মুভিগুলোর মেইন ক্যারেক্টার হতে চাই। কিছুক্ষণ যাওয়ার পর ইয়াংহো দেখতে পায় যে গাড়ির সামনেই তার বস এবং মিনহুকে আটকে খুবই বাজেভাবে বেঁধে রেখেছে। জুনহো অনেক জোরে গাড়ি চালিয়ে তাদের সামনে আসে। তারা অনেক ভয় পেয়ে যায়। এমন করে অনেকবার গাড়ি পিছনে নিচ্ছিল এবং স্পিডে সামনে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে জুনহো কোনো গেম খেলছে যাতে তারা ভয় পায়। এইসব দেখে ইয়াংহো গাড়ির মধ্যে কাঁপছিল। তখন জুনহো ইয়াংহোকে বলে যে এই দুজন ব্যক্তি তোমাকে অনেক কষ্ট দিয়েছে, তাই আমি এই দুজনকে উচিত শিক্ষা দিই। ইয়াংহো বলে যে এবার মনে হয় তুমি আমাকে মেরে ফেলবে। তখন জুনহো বলে যে তুমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আমি তোমাকে কেন মারবো? আর ওদের মারবো কারণ ওরা তোমার সাথে খুবই অন্যায় করেছে, আর এইসব আমি তোমার জন্যই করি। ইয়াংহো তখন জুনহোকে বলে যে তাদেরকে যেন না মারে। জুনহো তখন বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু তাদের দুজনের মাঝে তুমি একজনকে ডিসাইড করো যে কে কাকে মারবো। তখন ইয়াংহো বলে যে না, কাউকে মারবে না। তখন জুনহো বলে আচ্ছা ঠিক আছে, আমি নিজেই ডিসাইড করে নিয়েছি, এবং সে তার বসকে খুবই মারে। সে জুনহোকে একটা লাঠি নেয় এবং লাঠি নিয়ে তার বসকে জোরে জোরে আঘাত করতে থাকে। আর ওই জায়গায় ইয়াংহো খুবই চিল্লাতে থাকে। আর ওই মিনহুকে জুনহো বলে যে তুমি চলে যাও, হাতের বাঁধন খুলে দেয় এবং মিনহু আস্তে আস্তে ওখান থেকে চলে যায়। এই সুযোগে ইয়াংহো সেখান থেকে পালিয়ে গিয়েছিল। ইয়াংহো এখান থেকে পালাতে থাকে এবং গাড়িতে তার জুতোগুলো রয়ে গিয়েছে। এবং কিছুক্ষণ পরে মিনহুর সাথে দেখা হয় এবং মিনহুকে সাহস দিতে থাকে। মিনহি তখন ইয়াংহোকে বলছিল যে আজকে মনে হয় এখানে আমাদের দুজনকে মেরে ফেলবে। ইয়াংহোকে সাহস দেওয়ার চেষ্টা এবং বলে আমরা অবশ্যই মরবো না। ইয়াংহোর ব্যাগের ভিতরেই চাবি ছিল এবং ওই জুনহোর অফিস থেকে এটা কালেক্ট করেছিল। এবং যখন তারা দুজনেই ব্যাগে চাবি খুঁজছিল তখনই চাবিটা নিচে আন্ডারগ্রাউন্ডে পড়ে যায়। তারা অনেক চেষ্টা করলেও চাবিটা নিতে পারছিল না। তারা ওখান থেকে পালিয়ে যাবে এবং একটা জায়গায় চলে আসলো। মিনহি একটা লকারের ভিতরে আশ্রয় নিল। ইয়াংহো একটা লাঠি নিয়ে পার্কিং লটে জুনহোর উপর নজর রাখছে। আর অন্যদিকে জুনহো অফিসে গিয়ে সে তার ড্রেস আপগুলো চেঞ্জ করছিল, কারণ তার জামা কাপড়ে রক্ত লেগেছিল এবং সে ইয়াংহোকে খোঁজার চেষ্টা করছিল সবগুলো সিসি ক্যামেরার মাধ্যমে। আর ইয়াংহো বারবার ওই ক্যামেরা থেকে বাঁচার চেষ্টা করছিল এবং এক পর্যায়ে সে লিফটে চলে যায় এবং লিফটে প্রেস করার পরে সে দেখে যে একতলাতে আটকে আছে এবং জুনহো লিফটের ভিতরে ক্যামেরার মাধ্যমে সবকিছু দেখছিল এবং সেই লিফটটা বন্ধ করে দিয়েছে। ইয়াংহো লিফটে ইমার্জেন্সি বাটন প্রেস করে এবং কল দেয়। তার সাথে যা যা ঘটছিল তা বলছিল। কিন্তু কিছুক্ষণ পর জুনহোর কণ্ঠ শুনতে পায় এবং জুনহো বলছিল যে রুনা, তুমি বুঝতে পারতেছো না, আমি তোমার জন্যই সবকিছু করেছি। আমি আমার বসকে মেরেছি শুধু তোমার জন্য। তুমি কেন বুঝতেছো না আমি তোমাকে পছন্দ করি। তখনই ইয়াংহো সিসি ক্যামেরাটা ভেঙে ফেলে। মিনি লকারের ভিতরে কিছু শব্দ শুনে সে লকার থেকে বেরিয়ে আসে। তখনই জুনহোর সিসি ক্যামেরাতে ধরা পড়ে এবং সে ইয়াংহোকে বলে যে মিনহু আমার কাছে আছে, যদি তুমি না আসো তাহলে মিনহুকে মেরে ফেলবো। কোনো উপায় না পেয়ে ইয়াংহো জুনহোর অফিসে যেতে রাজি হয়। অফিসে আসার পরে ইয়াংহো জুনহোকে বলে তার হ্যান্ডকাপটা খুলে দিতে, কারণ ইয়াংহো বলতে থাকে যে যাকে ভালোবাসে মানুষ তাকে এভাবে কষ্ট দেয়, এভাবে কষ্ট দেয় না। তখন সে ডিনারের জন্য রাজি হয় এবং জুনহোর কাছে তার ব্যাগটাও ফেরত চায়। হুট করে ইয়াংহো পায়ে ব্যথা পেয়েছে এমন একটা অভিনয় করতে থাকে এবং তখনই জুনহো ওই পা দেখতে যে কি হয়েছে যায়। তখনই সে আস্তে আস্তে তার হাতটা বাড়িয়ে ব্যাগ থেকে ওই স্প্রেটা নিয়ে এই জুনহোর চোখে মুখে স্প্রে করে দেয় এবং সেখানে জুনহো অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই সে ওই জায়গায় একটি ছোট অ্যাকোয়ারিয়াম ছিল, সেটা দিয়ে তার মাথায় আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে যায়। এবং সে দৌড়ে গেটের কাছে যায় এবং
ইন্টারনেট কানেকশন পাচ্ছিল না, তাই সে গেটের বাইরে ফোনটা ধরে পুলিশকে কল দিতে তাকে কিন্তু কল যায় না। একজন পুলিশ কল ধরেছিল, কিন্তু এনহো সবটা কিছু বলার আগে কলটা কেটে যায়। এনহো আবারও ট্রাই করতে থাকলো কল করার, কিন্তু তখনই তার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায় এবং ওই ফোনটা নেওয়ার জন্য সে খুবই চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে ফোনটা নিতে পারছিল না। তখনই একজন লোকের সে আওয়াজ শুনে এবং তার কাছে সাহায্য চায়, কিন্তু ওই লোকটি ছিল ড্রিঙ্ক করা অবস্থায়। তখন এনহোর ফোন নিয়ে সে ওঠে এবং ততক্ষণে জুনহো জ্ঞান ফিরে এসেছিল এবং সে উঠে দাঁড়ায়। জুনহো তখন বলতে থাকে যে আমি চেয়েছিলাম এটাকে মরাল ড্রামা বানাতে, কিন্তু তুমি এটাকে হরর বানিয়েই ছাড়লে। এবং পরবর্তীতে আমাদেরকে দেখানো হয় লোকটি তার ফোনটি হাতে নেয় এবং ইয়াংহো চিল্লাতে থাকে এবং চিল্লিয়ে বলে যায় পুলিশের কাছে কল দিতে। তখনই ওই লোকটি বলে যে তোমার পিছনের জন্য একজন ছেলে আছে, সেই তোমাকে হেল্প করবে। এই বলে সেখান থেকে সে চলে যায় এবং ইয়াংহো দেখে যে জুনহো এখানে দাঁড়িয়ে আছে এবং ততক্ষণে ওই জায়গায় পুলিশও চলে এসেছে। তখনই জুনহো ইয়াংহোকে নিয়ে গাড়ির ডিকিতে রেখে দেয় এবং বন্ধ করে রাখে, আর পুলিশরা আসলে পুলিশের সাথে সে সব কিছু ঘুরে দেখাতে থাকে। ইয়াংহো তখন অনেক জোরে জোরে ডিকিতে আঘাত করছিল এবং ডিকিতে আঘাত করার ফলে অনেক সাউন্ড হচ্ছিল এবং জুনহো সেখানে অনেক জোরে লাউড স্পিকারে মিউজিক চালিয়ে দেবে এবং সে পুলিশের সাথে সব কিছু ঘুরে দেখাচ্ছিল যে কিছু হয়েছে কিনা এখানে। ইয়াংহো জোরে জোরে আওয়াজ করছিল এবং চিল্লাচ্ছিল, কিন্তু পুলিশ সেখান থেকে চলে যায়। তখনই ইয়াংহো চেষ্টা করতে করতে সে ডিকি থেকে বাহির হয়ে আসে, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে এবং সে বাহির হয়ে প্রাণপণে পুলিশকে ডাকতে থাকে এবং তার পিছনে গাড়ির পিছনে ছুটতে থাকে, কিন্তু তখনই জুনহো তার পিছনে দৌড়াতে থাকে। এক পর্যায়ে জুনহো ইয়াংহোকে ধরে ফেলে এবং যখনই সে মারতে যাবে তখনই ওই সিকিউরিটি ওল্ড ম্যান এসে ইয়াংহোকে বাঁচিয়ে নেয় এবং ইয়াংহোকে বলে চাবি দিয়ে বলে যে তুমি বাহির হয়ে যাও, আমি জুনহোকে দেখছি। এবং এখান থেকে ইয়াংহো বাহির হয়ে যায় এবং তাদের ওল্ড ম্যান এবং ওই জুনহোর মাঝে অনেক ফাইট হচ্ছিল এবং যখনই ইয়াংহো তালা খুলতে যাবে তখনই তার বস এসে চাবিটা নিয়ে নেয় এবং বলে যে তুমি কি ভেবেছিলে যে আমি মরে গেছি আর একজন মৃত মানুষকে দেখে তুমি কি অবাক হচ্ছ? এবং জুনহোর বস বলতে থাকে যে আমার ড্রামাটি কেমন হয়েছে, এই সারপ্রাইজটা তোমার ভালো লাগে না? আমি তো বলেছিলাম তোমাকে আমি ক্রিসমাস ডেতে একটা সারপ্রাইজ দিব। এবং সেখান থেকে ইয়াংহো পালিয়ে যায় এবং তার বসও পিছন পিছন দৌড়াতে থাকে এবং ইয়াংহোর গাড়ি থেকে একটা শব্দ আসছিল, তাই চেক করার জন্য সে যায় এবং ইয়াংহো পিছনে ছিল এবং তখনই সে তার বসকে পানি মারতে থাকে এবং ইলেকট্রিসিটির ওই লাইটগুলোতে এক পর্যায়ে পানি মারতে মারতে ওই জায়গায় একটা তার ছিঁড়ে পড়ে এবং ওই তারের শর্ট সার্কিটে তার বস ওই জায়গায় অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে দেখানো হয় ইয়াংহোকে খুঁজতে খুঁজতে জুনহো সেখানে এসেছে এবং দেখে তার বস এই অবস্থায় পড়ে আছে। তখন তার বস বলে ইয়াংহো পালিয়ে গিয়েছে, তুমি তো এই মেয়েটার জন্য আমাকে মেরেই ফেলছিলে, তুমি কাউকে মারতে পারবে না, তোমার মরাল ড্রামা হবে না। তখনই জুনহো রাগেও তার বসকে মারতে থাকে এবং এক পর্যায়ে তার বসকে মেরেই ফেলে, ছুরির আঘাতে তার বসকে মেরে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইয়াংহো জুনহোর অফিসে যায় এবং সে সব কিছু খুঁজতে থাকে এবং সেখানে একটা ছুরি পায় এবং ওই ছুরি হাতে নিয়েই জুনহোর জন্য অপেক্ষা করে এবং জুনহো খুঁজতে খুঁজতে তার অফিসে চলে আসে এবং তখন দেখে ইয়াংহো ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। তখন সে রাগে বলে তুমি আমাকে রাগাবে না, আমি চেয়েছিলাম তোমার সাথে একটা মরাল স্টোরি তৈরি করতে, কিন্তু তুমি তা দিচ্ছ না এবং দেও নেই, তোমার মৃত্যু আমার হাতে। এই বলে ইয়াংহোকে গলা চেপে মারতে যায় এবং যখনই তাকে গলা টিপে হত্যা করতে যাবে তখনই তার পাশে এক জুতো ছিল, সে জুতো দিয়ে জুনহোকে খুবই জোরে আঘাত করে এবং সেখানেই ফেলে দেয়। ইয়াংহো সেখান থেকে চাবি নিয়ে বের হয়ে যায় এবং সে একটা গাড়ি নিয়ে অনেক স্পিডে চালাতে থাকে। তখন অপোজিটে জুনহো একটি গাড়ি নিয়ে খুবই স্পিডে আসতে থাকে এবং তারা দিক পরিবর্তন করে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়।
জনহো বেশি আঘাত পায় না, সে তখন গাড়ি থেকে বাইর হয় এবং ইয়াংহোর গাড়ির সামনে আসে এবং দেখে ইয়ানহো সেখানে কোনো কিছু বলছে না এবং নড়াচড়া করছে না। তখন সে ইয়াংহোকে গুড বাই বলে। তখন ইয়াংহোর হাতে একটা ছুরি ছিল, সে খুবই জোরে জনহোকে আঘাত করে এবং বলে যে তুমি কি ভেবেছিলে আমি তোমাকে মারতে পারবো না? নিও, তুমি এখন তোমার পাপের শাস্তি পেয়েছো। সে তখন বাহির হয়ে আসে এবং রাস্তায় এসে সাহায্য চায়। পরবর্তীতে আমরা জানতে পারি যে এটা সব জায়গার সিসি ক্যামেরায় এই লাশগুলো দেখানো হচ্ছে, আবার এগুলো অন্য কেউ রেকর্ড করা হচ্ছে। এখানে আমরা জানতে পারি যে নেশাগ্রস্ত অবস্থায় ব্যক্তিটাই ছিল সেই এই সিসি ক্যামেরার মাধ্যমে এসব কিছু করেছে। আর অন্যদিকে আমাদেরকে দেখানো হয় জুনহো তার ইয়ানহোকে বলেছিল যে সে তার সাথে একটা মোরাল স্টোরির মতো আচরণ করতে চায়। এই সবগুলো ঘটনা একটা ফিল্মের মাধ্যমে ব্ল্যাক মার্কেটে বিক্রি করা হচ্ছে। পরবর্তীতে আমাদেরকে দেখানো হয় যে এই সব কিছুই ছিল একটা মাস্টার প্ল্যান এবং ওই মুভিটার নাম দিয়েছে আন্ডারগ্রাউন্ড পার্কিং লট নামে। এই মুভিটা সে মার্কেটে ছেড়ে দেয়। এখানে আমাদের এই সুন্দর থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি নতুন ইউটিউবার, আমি আশা করি আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ।